ভারতের পশ্চিমবঙ্গে যে দলটা অর্থাৎ তৃণমূল কংগ্রেস জাস্ট আজকে থেকে মাত্র 1.5 মাস আগেও দুর্দণ্ড প্রতাপে রাজত্ব করত, শাসন করত, এবং যাদের নেতাকর্মীদের ভয়ে বাঘে মহিষে এক ঘাটে পানি খেত। জাস্ট 1.5 মাস পর, ঠিক না, আরো আগে, মানে 4 মে যেদিন ওই হয়, 4 মে যেদিন ওই ইলেকশনের মানে ভোট গণনা করে রায়টায় দেওয়া হয় এবং যখন নিশ্চিত হয়ে যায় যে বিজেপি ক্ষমতায় চলে আসছে, এবং অতঃপর যখন বিজেপি ক্ষমতায় চলেই গেল, এর জাস্ট 1-1.5 সপ্তাহের মধ্য থেকে আমরা দেখতে পেলাম যে এই দুর্দণ্ড প্রতাপশালী তৃণমূল কংগ্রেস দলটা রীতিমতো এখন তার অস্তিত্ব সংকটে পড়ে গেছে। আমার মনে হয় না পৃথিবীতে কোনো রাজনৈতিক দল এত দ্রুত, এত ভয়ঙ্করভাবে তার পতন ঘটে। এটা ওয়ার্ল্ড গিনেস বুকে মনে হয় যে স্থান পেতে পারে। খেয়াল করতে হবে যে এটার সাথে কিন্তু অন্য কোনো কিছু তুলনা করা যাবে না। যেমন উদাহরণস্বরূপ জার্মানিতে নাৎসি বাহিনী ক্ষমতায় ছিল, তাই না? তো তারা বেশ মোটামুটি 10-12 বছর ধরে ক্ষমতায় ছিল। বাট 1945 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর এই নাৎসি বাহিনী সেটা কিন্তু বাজেয়াপ্ত হয়ে যায়, নিষিদ্ধ দল হয়ে যায় এবং তার কোনো কার্যক্রম থাকে না, এবং যেটা এখনো বহাল আছে। বাট ওইটার সাথে কিন্তু এই ভারতের এই পরিস্থিতি তুলনা করা যাবে না, কারণ ওইটা ছিল একেবারে সরাসরি একেবারে বিশ্বযুদ্ধের একটা অন্যতম, অর্থাৎ নাজি বাহিনী তো বিশ্বযুদ্ধের মূল কারিগর, এই যে হিটলার, তাই না? সেই তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ বাধাইছিল, এবং যে বিশ্বযুদ্ধে প্রায় 2 কোটির মতো লোক মারা গেছিল, তাই না? অর্থাৎ ওইটা এবং ভারতের একটা স্বাভাবিক গণতান্ত্রিক পরিবেশে একটা দল এত দ্রুত নিজেই নিজের উপরে একেবারে ওই কৃষ্ণ গহ্বরের মতো, অর্থাৎ ব্ল্যাক হোলের মতো নিজেই নিজের উপরে একেবারে ধসে পড়বে, এইটা আমার মনে হয় যে খোদ ভারতের এই পশ্চিমবঙ্গের বিজেপি আছে না, বা তাদের যত বড় থিঙ্ক ট্যাঙ্ক থাক, রাজনীতিবিদ বা রাজনৈতিক বিশ্লেষক হোক না কেন, এটা কি কল্পনা করে নাই। তবে হ্যাঁ, এই দলটা যে খুব বেশি দিন টিকবে না সেটা হয়তো বলতো যে 6 মাস, 1 বছর বা 5 বছরের মধ্যে এই দলের আর কোনো অস্তিত্ব থাকবে না, সেটা তো একটা ডিফারেন্ট ইস্যু। বাট 1 মাস যেতে না যেতে এই দলটা এইভাবে ধসে পড়বে, it was quite beyond our imagination, and I'm sure that not a single person who claims himself as a political analyst could prophesize so fast distraction or self-distraction of Trinamool Congress. আমার তো মনে হয় না বিষয়টা আমার নজর কাটছে। প্রথমত বলা উচিত কিভাবে ধসে পড়লো, তাই না? আমরা অলরেডি জেনে গেছি যে এই তৃণমূল কংগ্রেসের কয়জন 80 জন প্রার্থী, তারা কিন্তু বিধানসভায় জিতে গেছিল। দে আর অলরেডি বিধায়ক, রাইট? ইন্টারেস্টিং ব্যাপার হলো এই 80 জনের মধ্যে 60 জনই বিদ্রোহী হয়ে তারাই মূল তৃণমূল দল দাবি করে, এবং যাদের নেতা নাকি কি ঋতব্রত না কি জানি। তো অলরেডি ওই বিধানসভার যে আছে, স্পিকার আছে, তার কাছে চিঠি দিয়েছে যে আমরাই হলাম সংখ্যাগরিষ্ঠ এবং আমরাই হলাম মূল তৃণমূল কংগ্রেস। আর ওই মমতা ব্যানার্জির সাথে আছে 20 জন, এবং এখন মনে হয় দিন যত যাচ্ছে কমে যাচ্ছে, কারণ যতই দিন যাচ্ছে যারা নাকি ওই মমতা ব্যানার্জির পাশে ছিল, আস্তে আস্তে বুঝে যাচ্ছে এর আর কোনো ফিউচার নেই। তো এখানে মমতা ব্যানার্জি তো নিজেও যেতে নাই, ফলে সে তো আর এখানে সাতবাড়ি কিছু করতে পারছে না, তাই না? এটা গেল প্রথমত 1। আর নাম্বার 2, লোকসভায় কতজন জানি আছে আমি ঠিক জানি না, তো সেখানেও শুনলাম যে 20-22 জনের মতো এই তৃণমূল কংগ্রেসের যে আছে এমপি আছে, তারা অলরেডি বিজেপির সাথে যোগাযোগ করে তারা বিজেপিকে সমর্থন দেওয়া অথবা বিজেপির সাথে মার্জ হয়ে যাওয়ার জন্য তারা অলরেডি সিদ্ধান্ত দিয়েছে। এবং দেখলাম যে তাদের নেতা হলো যে কাকলি ঘোষ দস্তিদার নাকি জানি, ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার। এখন কোন জায়গা থেকে নির্বাচিত? বারাসাত থেকে মনে হয় নাকি। তো দেখলাম যে তাদের নেতৃত্ব দিচ্ছে সে। তো এই যদি হয় অবস্থা, তাহলে এটা তো বলাই যায় যে এত ভয়ঙ্কর রকমভাবে মানে ধ্বংস হতে পারে একটা রাজনৈতিক দল জাস্ট ইলেকশনের পর। হাউ ইজ ইট পসিবল? মানে কারণটা কি?
আমার দৃষ্টিতে যেটা নজরে পড়লো সেটা হলো 1 নম্বর কারণ হলো যে এই দলটা বিশেষ করে মমতা ব্যানার্জি মানে ওয়ান ম্যান আর্মি টাইপের, অর্থাৎ একজনই নেতা। তো এই একজন নারী যে নাকি দলটা তৈরি করছিল, এই দলটা তৈরি করছিল বেসিক্যালি কতগুলো ধান্দাবাজ লুটেরা দুর্নীতিবাজ লোকজনকে নিয়ে ওই কংগ্রেস থেকে ভাগিয়ে, কংগ্রেসের থেকে আউট হয়ে কত 1997 সালে মনে হয়। তো অর্থাৎ মানে চোর চোরটা বদমাস ধান্দাবাজ নীতিহীন দুর্নীতিবাজ কিছু লোকজনকে নিয়ে এই তৃণমূল কংগ্রেস দলটা তৈরি হয়েছিল, এবং যার নিজের কোনো নীতি আদর্শ ছিল না। উদ্দেশ্য ছিল যাদের একটাই লক্ষ্য, সেটা হলো বামফ্রন্ট হটাও এই পশ্চিমবঙ্গে। তখন তো পশ্চিমবঙ্গে বামফ্রন্ট ক্ষমতায় ছিল, এবং বামফ্রন্ট তখন যা শুরু করছিল 33-34 বছর ধরে বামফ্রন্ট এই পশ্চিমবঙ্গে ক্ষমতায় ছিল, বাট তারা যা শুরু করছিল তাতে করে বামফ্রন্ট ওই পশ্চিমবঙ্গের মানুষজন এত ব্যাপকভাবে তারা হতাশ হয়ে গেছিল, ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিল, তারা একটা অল্টারনেটিভ খুঁজতেছিল। এবং ওই সময় মমতা একেবারে মোক্ষম সময় এসে জনগণের কাছে অল্টারনেটিভ হিসেবে আবির্ভূত হয় বলে বস্তুত এই মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়। এই মমতা ব্যানার্জির এই তৃণমূল কংগ্রেসের আদর্শ নীতি রীতি এর প্রতি আকৃষ্ট হয়ে কেউ তাদেরকে 2011 সালে ভোট দিয়েছিল, এটা একেবারেই মনে করার কোনো কারণ নেই। এটা গেলে 1 নম্বর। আর নাম্বার 2, সেটা হলো যে প্রচণ্ড রকম স্বজন প্রীতি এই মমতা ব্যানার্জি। মনে করেন যে ওই তৃণমূল কংগ্রেস ওই 2011 সালে যখন মুখ্যমন্ত্রী হয় তার আগে মমতা ব্যানার্জির যে ভূমিকা ছিল এই রাজনৈতিক অঙ্গনে, পোড় খাওয়া লড়াকু নেত্রী, তাই না? এবং তখন আমরাও তার প্রশংসা করতাম যে এই বামফ্রন্টের এগেনস্টে একটা নারী কিভাবে এরকম অকুত ভয় সৈনিকের মতো লড়াই করে, কোনো ভয় নেই, কোনো কুস্পরও নেই। একটা তার ভাবমূর্তি কিন্তু তৈরি হয়েছিল, এটা কিন্তু স্বীকার করতেই হবে, যখন বিরোধী দলীয় নেত্রী ছিলেন। এখন উনি প্রচণ্ড স্বজন প্রীতি উনি করেছেন এবং প্রচণ্ড দুর্নীতিবাজ, এটা তো এখনকার পরিচয়, বাট তখনকার পরিচয় তো এরকম ছিল না, তাই না? তো সেই অকুতভয় আপোষহীন নেত্রী সে এইরকম মারাত্মক নেপোটিজম করছে, মানে স্বজন প্রীতি করছে, যে তার ভাতিজা কি অভিষেক ব্যানার্জির মতো একটা ফাউল টাউট এবং বদমাস এবং যার কোনো কোয়ালিটি নেই, তাকে কোথা থেকে ধরে এনে ভুইফোড় ওই ছত্রাকের মতো ধরে এনে তৃণমূল কংগ্রেসের বড় নেতা বানিয়ে দিয়েছে। এবং ত্যাগী নেতা যেগুলো ছিল, এই যে আজকের শুভেন্দু অধিকারী, সেও তো এই তৃণমূল কংগ্রেসের নেতা ছিল, তাই না? তো এই সমস্ত ত্যাগী নেতাদেরকে আউট করে দিয়ে তাকে মূল ক্ষমতায় বসিয়েছিল, যেটা বস্তুত নেতা নেত্রীদের মধ্যে প্রচণ্ড বিক্ষোভ তৈরি হয়, কিন্তু অনেকদিন ধরে কিছু বলতে পারতেছিল না, অল্টারনেট প্ল্যাটফর্ম তারা তৈরি করতে পারে নাই। পরবর্তীতে তারাই গিয়ে বিজেপিতে অংশ নিয়ে যখন মানে একটা শক্তিশালী অবস্থানে চলে আসে, তখন এটা নিশ্চিত হয়ে যায় যে এই তৃণমূল কংগ্রেসের পতন অবশ্যম্ভাবী। কারণ খোদ পশ্চিমবঙ্গের লোকজনও আস্তে আস্তে এই মালটা, অর্থাৎ এই অভিষেক ব্যানার্জি মানে ভাতিজা, এই মালটার আস্তে আস্তে চিনতে পারতেছিল, এবং সে নিজে যুবরাজ স্টাইলের চলাচল করতো, মোগল বাদশার মতো চলাচল করতো। সাধারণ মানুষ এটা এই আধুনিক যুগে এসে গণতান্ত্রিক পরিবেশে কারো এই মোগল স্টাইলের চলাচল পছন্দ করে না। তো ফলে তাকে প্রত্যাখ্যান করছে, যে কারণে বস্তুত এই তৃণমূলকে পাবলিক প্রত্যাখ্যান করছে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো, জনগণ যতটা না তাদেরকে প্রত্যাখ্যান করছে, ওই তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা এই অভিষেক ব্যানার্জি ইস্যুতে সবচেয়ে বেশি এই তৃণমূল কংগ্রেসকে প্রত্যাখ্যান করে তারা এখন হয় বিজেপিতে যেতে চাচ্ছে অথবা ভিন্ন একটা কোনো প্ল্যাটফর্ম তৈরি করতে চাচ্ছে। সেটা হল 2। নাম্বার 3, মমতা ব্যানার্জি এত ভয়ঙ্কর রকমভাবে মুসলিম তোষণ করতো, যেটা মানে দৃষ্টিকটু ছিল। মানে তার মুসলিম তোষণের বিষয়টা এমন একটা লেভেলে চলে গেছিল যে পশ্চিমবঙ্গের হিন্দুদের মতো একেবারে উদাসীন টাইপের, ধর্মনিরপেক্ষ টাইপের, মানে কোনো রকম মানে সিরিয়াস কোনো পাবলিক না, ওই 200 টাকা দিলেই যাদেরকে কেনা যায়, এই কিসিমের লোকদেরকে পর্যন্ত এমন ক্ষিপ্ত করছে যে এই ইলেকশনে তৃণমূল কংগ্রেসকে মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রত্যাখ্যান করছে হিন্দুরা, অর্থাৎ ওই 72-73% যে হিন্দুরা আছে তারা ইউনাইটেড হতে বাধ্য হয়েছে। কারণ তারা খেয়াল করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় হলো মুসলমানদের আসলে মুখ্যমন্ত্রী। তো স্বাভাবিকভাবে প্রথমবার যখন হয়েছে, দ্বিতীয়বার যখন হয়েছে, তখন তো আস্তে আস্তে এটা বুঝতে পারছো, তাই না? থার্ড টাইমের পরে যখন হয়েছে, তখন হিন্দুরা দেখতে পায়, আরে
মমতা আর অভিষেক ব্যানার্জির আশেপাশে যত গুন্ডা মাস্তান, যত মাফিয়া ডন, সব দেখা যায় যে মানে 100 জনের মধ্যে যে 70-80 জন হইল মুসলমান। হ্যাঁ, আপনি দেখেন এই যে জাহাঙ্গীর খান, তারপরে যে কি আর একটা ধরলো, কি জানি নাম, কি শওকত মোল্লা না কি জানি, এরকম দেখবেন যে এরকম নাম করা কোনো গুন্ডা মাস্তান হিন্দু ধরা পড়ছে, সেটা আমরা শুনতেছি না, আমরা শুনতেছি মুসলমান। তো পশ্চিমবঙ্গের হিন্দুরা চিন্তা করলো কি রে, এ কি, আমরা এখানে তো এখনো সংখ্যাগরিষ্ঠ, তো আমাদেরকে বাদ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ওদেরকে নিয়ে নাচে, তারপরে চূড়ান্ত রকম অপমান করে, হিন্দু ধর্মকে আজে বাজে মন্তব্য করে। মানে নাম তার মমতা কি ব্যানার্জি, তাই না? কিন্তু ওই পর্যন্তই, সে গিয়ে হাজির হয় মসজিদে, গিয়ে মুসলমানদের সাথে নামাজ পড়ে। তো এই ফাত্রামিগুলো জনগণ ভালোভাবে গ্রহণ করে না। আসলে গ্রহণ করতো যদি এদের কাছে প্রচার না করা হতো। এবার বিজেপি এমনভাবে বিজেপি প্রচার করে এই মমতা ব্যানার্জির এই মুসলিম তোষণ বিষয়টা, যে তথাকথিত সেকুলার এই পশ্চিমবঙ্গের লোকজন পর্যন্ত আস্তে আস্তে, যারা নাকি নিজেরা হয়তো লক্ষ্মী ভাণ্ডার থেকে টাকা পাইতো, নানা সুবিধা সুযোগ পাইতো, এমনকি ঘর টর পাইতো, ওই তারাও কিন্তু আমি দেখছি যে তারাও পর্যন্ত মমতার এগেনস্টে চলে গেছে। কারণ এই জিনিসটা তারা ভালোভাবে নেয় নাই। নিত যদি দুনিয়াতে মুসলমানদের ভাবমূর্তি ভালো থাকতো, সারা দুনিয়াতে মুসলিমদের ব্যাপারে এখন আস্তে আস্তে সারা পৃথিবী অনেকটা এককাট্টা হয়ে গিয়ে তাদেরকে সন্ত্রাসী অমুক সমুক এরকমভাবে করেছেন। এবং বাংলাদেশে বিশেষ করে 2024 সালের 5 আগস্টের পর থেকে হিন্দুদের উপর যে অত্যাচার নির্যাতন, যে ঘটনাগুলো হয়েছে, বিশেষ করে দীপুচন্দ্র দাসকে যেভাবে একেবারে নির্দোষ একটা মানুষকে পুড়িয়ে, মানে জ্যান্ত পুড়িয়ে হত্যা করছে, এটা পশ্চিমবঙ্গের মানুষকে ভীষণভাবে আপ্লুত করছে এবং ভীষণভাবে তাদের তাড়িত করছে। এবং তখন তারা বুঝতে পারছে মমতা বন্দ্যোপাধ্যায় তো ওই গোষ্ঠীকেই তো আসলে করে, প্যাট্রোনাইজ করে, তাদের নিয়েই তো চলাচল করে। তাহলে সে আসলে করতে চাচ্ছে সেটা কি? সে কি পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানাতে চায়? এই বিষয়টা কিন্তু দুর্দান্ত কাজ করছে, মানে বাংলাদেশের এই বিষয়গুলো দুর্দান্ত কাজ করছে। বিশেষ করে 5 আগস্ট 2024 সালের পর থেকে হিন্দুদের উপর যত অত্যাচার নির্যাতন ঘটছে, এখন সোশ্যাল মিডিয়ার যুগে তো আস্তে আস্তে পশ্চিমবঙ্গের মানুষ জেনে গেছে, তাই না? তো এইটা কিন্তু মমতা ব্যানার্জিকে ভয়ঙ্কর রকমভাবে কোণঠাসা করে ফেলছে। এবং তার প্রতি যারা আগে অন্ধ সমর্থন করত, এবং করার কারণ ছিল তার জীবনযাত্রা সহজ সরল। আরে ভাই, আমি নিজেও তো ভাবতাম যে ছুটি চপ্পল পরে ঘোরে, সাদা শাড়ি পরে ঘোরে, যে বিয়ে শাদী করে নাই, সংসার ধর্ম নাই, একই দুর্নীতিবাজ নাকি, একই উল্টাপাল্টা কাম করবে নাকি, এটা তো আমিও ভাবতাম। বিষয়টা তো এরকম না যে আমি ভাবতাম না। কিন্তু কথা হচ্ছে, সে ওই উপরে একটা লেবাস ধারণ করে বস্তুত সে পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানাতে চাইছিল, সেটা আস্তে আস্তে কিন্তু বোঝা গেছে। এবং মানে মোটামুটি এটাই হলো কারণ, মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল পতনের কারণ হলো এগুলা। এবং একই সঙ্গে তার রাজনৈতিক দল সেটা দুমড়ে মুচড়ে ভেঙে যাওয়ার একটা অন্যতম কারণ হলো যেহেতু এখন বেদু মুসলমানরা কি করে না করে, মুসলমানরা তাদের ধর্মীয় আদর্শ দিয়ে কি করে না করে, সেটা তো টের পাচ্ছে। আর এখন গোটা ভারতে হিন্দুরা আস্তে আস্তে তাদের অস্তিত্বের জন্য ইউনাইটেড হচ্ছে। জাতপাত নিয়ে হয়তো অত চিন্তা করছে না, আপাতত চিন্তা করছে যে ওগুলো সাইড করে আগে আমরা বাঁচি, তারপর জাতপাত নিয়ে পরে লড়াই করব। যদিও ওটাই একটা বিশাল সমস্যা হিন্দুদের ইউনিটির জন্য, কিন্তু বিজেপি এমনভাবে এই ভারতের হিন্দুদেরকে তাড়িত করতে পারছে যে বলতে মানে তাদের বোঝাতে সক্ষম হয়েছে, ভাই তোরা আভ্যন্তরীণ যত সমস্যা আছে এগুলোর আপাতত সাইডে রাখ, আগে তোরা টিকে থাকবি কিনা হেটা দেখ। যদি টিকে থাকতে চাস তাহলে বিজেপিকে সাপোর্ট করতে হবে। এই থিমটা বা এই ভাইবটা, এই ট্রেন্ড তারা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে ঢুকাতে পারছে। এবং যে কারণে বস্তুত তাদের এই বিজয় হয়েছে, এবং যে কারণে এখন এই তৃণমূল দলের কোনো অস্তিত্ব থাকবে না। কারণ এখন পাবলিক কিন্তু বুঝে গেছে, মানে হিন্দুরা অ্যাটলিস্ট বুঝে গেছে যে ওই তৃণমূল কংগ্রেস হলো মুসলমানদের তোষণকারী একটা দল, এবং ওই দলের পিছনে ঘুরে কোনো লাভ নাই। ও পশ্চিমবঙ্গে ধ্বংস করাই হলো ওদের ধান্দা। আর যারা নাকি ওই দলে আছে, যারা আছে তাদের ধান্দা হলো মূলত ওই চুরি চোট্টামি, তারপরে ওই চাঁদাবাজ তোলাবাজ, এইগুলা মানে এইগুলা করেই তারা চলে। অন্য কোনো এদের আর নীতি আদর্শ এগুলো কিছু নাই।
অর্থাৎ এদের কোনো রাজনৈতিক এজেন্ডা নাই, রাজনৈতিক নৈতিকতা নেই, কিছু নেই। অর্থাৎ এদের পিছনে ঘুরলে পরবর্তীতে যে ইলেকশন হবে সেখানে এদের প্রত্যেকের জামানত বিনষ্ট হবে, এটা বুঝে গেছে। এই জন্য তারা এখন তৃণমূল থেকে নিজেদেরকে সরায় রাখছে। আর সাধারণ হিন্দু ভোটারদেরকে তৃণমূল কংগ্রেস মানে মমতা বন্দ্যোপাধ্যায় এখন যত নাটক করুক কোনোভাবেই এদেরকে আর আকৃষ্ট করতে পারবে না। এর কারণ হচ্ছে গোটা ভারতব্যাপী এই বিজেপি যে কেন্দ্রীয়ভাবে সরকারে আছে না, তারা গোটা ভারতের অর্থনৈতিক এবং সামরিক দিক দিয়ে গোটা পৃথিবীতে যে পজিশনে নিয়ে গেছে এবং ভারতের যে মান মর্যাদা বা তাদের প্রভাব বৈশ্বিক দরবার যে লেভেলে নিয়ে গেছে, অতীতে কোনো সরকার কখনো সেটা নিতে পারেনি। অর্থাৎ বিজেপি শুধুমাত্র ধর্মীয় স্লোগান মানে হিন্দুত্ববাদী স্লোগান দিয়েই যে হলে মানুষের হৃদয় জয় করেছে, বিষয়টা হলে তা না। তারা একটা আদর্শের ভিত্তিতে প্রতিষ্ঠিত দল, যারা কিন্তু বেসিক্যালি তাদের অর্থনৈতিক এবং সামরিক উন্নতি দিয়ে ভারতের এবং বৈশ্বিক দরবারে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির মাধ্যমে তারা ভারতের জনগণের কাছে বোঝাতে সক্ষম হচ্ছে যে হ্যাঁ, একমাত্র দল যারা নাকি গোটা ভারতের জনগণকে ভালোবাসে, হিন্দুদেরকে ভালোবাসে, তারা বিজেপি। ওই কংগ্রেসও না, তৃণমূল কংগ্রেসও না, বা ওই কমিউনিস্ট পার্টি সিপিএম টেম, এগুলো নয়। এগুলো সব হইল তাদের রাজনৈতিক দর্শনে ভুল আছে। হ্যাঁ, রাজনৈতিক দর্শনে হয়তো তারা গণতন্ত্র ধর্মনিরপেক্ষতাকে সমর্থন করে, বাট পৃথিবী যখন ধর্মীয়ভাবে প্রচণ্ড রকমভাবে বিভক্ত এবং যেটা একেবারে সাপের ফনার মতো উদ্ধত বিভিন্ন সমাজ ধ্বংস করার জন্যে, সেখানে মাঝে মাঝে আপনাকে একটু সংরক্ষণবাদী হতেই হবে। আপনি তখনও যদি ঘর খুলে রাখেন, তখন ঘরের মধ্যে আবর্জনা ঢুকবে, তারপরে শিয়াল কুত্তা ঢুকবে, তারপরে পোকামাকড় কীট পতঙ্গ ঢুকবে, ওই মুক্ত বাতাস আর গণতান্ত্রিক পরিবেশের সুযোগ নিয়ে, তাই না? এবং আপনার বাড়িঘর ধ্বংস করে দিবে। অর্থাৎ ওই রকম পরিস্থিতি যদি কখনো তৈরি হয়, দেন কনজারভেটিভ মাইন্ড একটু থাকা দরকার, বা কনজারভেটিভনেস বা সংরক্ষণবাদিতা, এটা আসলে তখন খুবই উপকারী। তো এই সমস্ত কারণেই বস্তুত এই তৃণমূল কংগ্রেস দলটা এত দ্রুত ভরাডুবির দিকে যাচ্ছে, এবং এ আর ভবিষ্যতে কোনোদিন উঠে দাঁড়াতে পারবে না। ওই মমতা ব্যানার্জি এখন নাটক ফাটক করলে উল্টে এমন মার খাবে তার কোমর একেবারে সাইজ করে দেয়া হবে। কারণ তৃণমূল কংগ্রেসের গুন্ডা ফান্ডারা যদি বাঘা তেঁতুল হয়, তো বুনো ওল হলো ওই বিজেপির লোকজনরা বা বিজেপি দলটা। তারা দেশ এবং জাতির স্বার্থে যাদেরকে দেশদ্রোহী মনে করবে, দেশের শত্রু মনে করবে, তাদেরকে এবার পুরো নিকেশ করে দিতে 1 সেকেন্ড চিন্তা করবে না। আমার ধারণা মমতা বন্দ্যোপাধ্যায় ওটা জানে। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।